মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শিক্ষার্থীরা আন্দোলনের নামে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি বাঁশ সশস্ত্র ছাত্রলীগ। 5 জনই নারী পুরুষ নির্বিশেষে কেউ দেশপ্রেমিকের মাথায় হেলমেট আর রাজাকারের হাতে পতাকা। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করা হয়। আসসালামু আলাইকুম, আমি আফতাব আহমেদ, স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক, পেশায় একজন ছাত্র। গত 2 থেকে 3 সপ্তাহ যাবৎ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এদেশে কি কি হয়েছে, কি কি হচ্ছে এবং কি কি হবে সব তুলে ধরার চেষ্টা করবো আজ। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে যদি বলি, কোটা আসলে কি? কোটা হচ্ছে আসলে এমন একটি সিস্টেম যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সিট বরাদ্দ থাকবে নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষদের জন্য। অর্থাৎ চাকরির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে এবং নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা ভোগ করবে। বিশ্বের বিভিন্ন দেশে এটির ব্যবহার করা হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্য দূর করার জন্য। আপনার খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গেলে দেখতে পারবেন। কিন্তু আমাদের দেশে সিস্টেমটা পুরোটাই ভিন্ন। বাংলাদেশে কোটা টার্মটাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয় 1972 সালে। অর্থাৎ 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা নির্ধারণ করা হয়, যা ছিল তৎকালীন সময়ের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত। অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। মুক্তিযোদ্ধারা এটা ডিজার্ভ করত, কারণ তারাই নিজের জীবনকে ঝুঁকিতে রেখে দেশকে স্বাধীন করেছে। কিন্তু পরবর্তীতে কোটা আইনে পরিবর্তন আনা হয়। সেখানে বলা হয় শুধু মুক্তিযোদ্ধাই না, তার ছেলে মেয়ে এমনকি তার নাতি নাতিরাও এই কোটার অন্তর্ভুক্ত হবে। এখন আপনারাই বলুন জিনিসটা কতটা যৌক্তিক। একটা জিনিস চিন্তা করে দেখুন, এই মুক্তিযোদ্ধা নাতিরা কি কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিংবা তারা কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল? উত্তরটা কিন্তু না। তাহলে তারা কেন অগ্রাধিকার পাবে? সামাজিকভাবে তারা এবং আমি, আপনার মতো সাধারণ মানুষ কি আলাদা? দুজনে কি সমান নয়? বরং তারা সমাজে আমাদের থেকে অধিক সম্মানিত এবং প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা পরিবার থেকে বিলং করার জন্য। তাহলে কিসের ভিত্তিতে তারা অগ্রাধিকার পাবে? এটা কি সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নয়? এটা কি তাদের প্রতি অবিচার নয়? যদি আমি ধরেও নেই মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে তারা এটা ডিজার্ভ করে, তবে বর্তমানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর অপব্যবহার হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার সার্টিফিকেট দিয়ে অনেকে অনেক জায়গায় সুযোগ সুবিধা ভোগ করছে এবং সরকার এই কোটাকে ব্যবহার করছে নিজের পছন্দের মানুষদের চাকরি দেওয়ার জন্য, যারা তাদের প্রতি অনুগত থাকবে, যারা তাদের কথা মেনে চলবে। একটা সার্ভে থেকে জানা গিয়েছে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা টোটাল জনসংখ্যার 2%-এরও কম। তবে এদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে 30%। 2018 সাল ছিল কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপ। তখন এই কোটা আইনে 1% ছিল প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ, 5% ছিল ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য, 10% ছিল নারীদের জন্য এবং 30% কোটা নির্ধারিত ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। এরপর এই কোটা সংস্কার করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং সরকারের অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকার কোটা সিস্টেম সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। তবে তার মধ্যে কিন্তু কিছু গ্যাপ ছিল। সেই স্মারকলিপিতে বলা ছিল সরকার চাইলেই এই সিদ্ধান্ত পুনরায় বহাল করতে পারবে, সংস্কার করতে পারবে কিংবা বাতিল করতে পারবে, যার ফল পাওয়া যায় 2024 সালে। 2024 সালে মুক্তিযোদ্ধা পরিবারের কিছু মানুষ সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে এবং কোটাকে পুনর্বহাল করার কথা বলে এবং গেস হোয়াট, সরকার এবং হাইকোর্ট কিন্তু সেই সিদ্ধান্ত মেনেও নেয়। 2024 সালের 5 জুন পুনরায় বহাল করা হয় কোটা সিস্টেম, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% ছিল কোটার আন্ডারে এবং 44% ছিল মেরিটের বিচারে। এরপর দেশের সাধারণ ছাত্ররা এই রায়ে বিপত্তি জানাল, হাইকোর্ট এটিতে স্টে লাগিয়ে দেয় এবং এর রায় ঘোষণা দেওয়ার তারিখ দেওয়া হয় 7 আগস্ট। কিন্তু এই স্বৈরাচারী সরকারের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের কোনো বিশ্বাস বা আস্থা কিছুই ছিল না। তাই দেশে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে, নিজের অধিকার রক্ষায় কোটা সংস্কারের দাবি তুলে ধরে সরকারের কাছে। সরকার কিন্তু চাইলেই পারতো শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে, কিন্তু ক্ষমতা তাদেরকে অন্ধ করে দিয়েছে। তারা চাইলেই পারতো আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে একটি শান্তিপূর্ণ সমাধান আনতে, কিন্তু তারা সেটা করেনি। এর সমাধান তো দূরের কথা, বরং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ব্রিফিং এসে বলে, এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের? আমি একটা কথা বলি, এখানে কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে ক্ষোভটা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি না, কারোর প্রতি এখানে ক্ষোভ প্রকাশ করা হয়নি। দেশের শিক্ষার্থীরা বলেনি মুক্তিযোদ্ধাদের কোটা উঠিয়ে নিতে, তারা বলেছে এটির সংস্কার করতে, যাতে করে কোনো রকমের অবিচার বা বৈষম্য না হয়। প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট এখানে রাজাকার বলতে কিন্তু বোঝানো হয়েছে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের, যাদের জন্ম 1971 মুক্তিযুদ্ধের প্রায় 20 থেকে 30 বছর পর। আমাকে দেখতে পারেন। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী কিসের ভিত্তিতে এসব শিক্ষার্থীদের রাজাকার বলে উপস্থাপন করে? যেখানে রাজাকার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ঘৃণিত শ্রেণীর মানুষ। রাজাকার হচ্ছে তারা যারা বাঙালি হয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করেছে এবং নির্বিচারে বাঙালিদের হত্যা করেছে। সেই রাজাকার বানানো হয়েছিল 2024 সালে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের। স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা কিন্তু চুপ করে থাকেনি, আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। সকলের মুখে একটাই স্লোগান,
স্বৈরাচার। নোট দ্যাট এখানে স্বৈরাচার বলার কিন্তু একটা কারণ আছে। স্বৈরাচার মানে হচ্ছে একজনের শাসন, অর্থাৎ একনায়কতন্ত্র। বাংলাদেশে একটি ওপেন সিক্রেট হচ্ছে এদেশে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং প্রত্যেকটি সেক্টরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র একজন, আর সেই মানুষটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে নির্বাচনের পর থেকে প্রায় 15 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকার পরিচালনা করে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগই কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সর্বশেষ হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের সকল বিরোধী দল নির্বাচন বয়কট করে, কারণ এসব নির্বাচনগুলো ছিল করাপ্ট। ভোট জালিয়াতি থেকে শুরু করে সকল ধরনের করাপশন হয়েছে এসব নির্বাচনে। এদেশে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হচ্ছিল না, তাই সকল বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। কিন্তু শেখ হাসিনা তাতে কিছু যায় আসে না, তো সে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে সাধারণভাবে। এখান থেকে বুঝে যাচ্ছে এমন একটি সরকারের পক্ষ থেকে এরকম একটি স্টেটমেন্ট অবাক হওয়ার মতো কিছুই নেই। শুধু প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী পরে এদেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরো বিভিন্ন মন্ত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের রাজাকার বলে উপস্থাপন, যার ফলে আরো জোরদার হয়ে ওঠে কোটা সংস্কার আন্দোলন। 15 জুলাই ঢাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন সেই শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি, বাঁশসহ সশস্ত্র ছাত্রলীগ। ছাত্রলীগের একটু পরিচয় দিয়ে রাখে, এই ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগেরই পরিপুষ্ট একটি ছাত্র সংগঠন, যেখানে কোনো স্টেটমেন্টে শেখ হাসিনা ছাত্রলীগকে নিজের নাতিপুতি হিসেবে পরিচয় দেন। আসলে ভাই বোনেরা না, বলতে হবে আমার নাতিপুতিরা। সেখানে আরেক স্টেটমেন্টে তিনি কিছুদিন আগে বলেছেন ছাত্রলীগ কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নয়। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল না? যাই হোক, 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ সহ পুলিশ নির্বিচারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা আঘাত করে। বাংলাদেশে আর কোনো জায়গায় নারী পুরুষের সমতা থাকুক আর না থাকুক, একটি জায়গায় ঠিকই আছে। আন্দোলনে যেসব শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে তাদের মধ্যে বাদ জানি নারী পুরুষ নির্বিশেষে কেউই, প্রত্যেককে সমানভাবে মারা হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, যে দেশে নিজের অধিকার চাইলে, যে দেশে মনের ভাব প্রকাশ করলে, যে দেশে মন খুলে কথা বলে ছাত্রলীগ পুলিশের হামলার শিকার হতে হয়, সে দেশকে আদৌ স্বাধীন? এমনকি তারা আন্দোলনত শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করে। যেসব শিক্ষার্থীতে আহত হয়েছিল তারা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। ছাত্রলীগের এসব সন্ত্রাসীরা ঢাকা মেডিকেলে হসপিটালের ভিতর তাদেরকে অ্যাটাক করে, এমনকি যারা তাদেরকে চিকিৎসা দিচ্ছিল সেসব চিকিৎসকদের উপরে অ্যাটাক করা হয়। কিছু ভিডিওতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সিতে পেশেন্টদের উপর হামলা করছে ছাত্রলীগ, আর পুলিশ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নিরস্ত্র নিরুপায় শিক্ষার্থীদের আহাজারিতে বুকটা এখনো কেঁপে ওঠে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করা শিক্ষার্থীদের উপর হামলা করায় আন্দোলন আরো কঠোর হয়ে ওঠে। সরকারও কিন্তু তাদের প্রতি আরো কঠোর হয়। এরপর 16 এবং 17 জুলাই দেশি বিদেশি ধারালো বিভিন্ন অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ রাজপথে নেমে পড়ে ছাত্রলীগ। তাদের মাথায় ছিল হেলমেট, হাতে ছিল ধারালো অস্ত্র। তারা নিজেদেরকে দাবি করছিল দেশপ্রেমিক আর আমাদেরকে বলছিল রাজাকার। বিষয়টা কেমন হয়ে গেল? দেশপ্রেমিকের মাথায় হেলমেট আর রাজাকারের হাতে পতাকা। সশস্ত্র ছাত্রলীগের সাথে পুলিশও গুলি করা শুরু করে। রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, কি ছিল না। বিষয়টা বুঝতে পারছেন, পুলিশ এবং ছাত্রলীগ কিন্তু একই সাথে মিলেছিল। কিছু ভিডিওতে আমি দেখেছি ছাত্রলীগের কিছু কর্মী ছাত্রদের দিকে গুলি করছে, পুলিশও ছাত্রদেরকে গুলি করছে, এবং সরকার থেকে বলা হয় সাধারণ ছাত্রদের উপর যারা হামলা করেছে হেলমেট পরে তারা ছাত্রলীগ না, তারা সন্ত্রাস। এবং পুলিশ যাদের উপর হামলা করেছে, যাদেরকে রাবার বুলেট মেরেছে, যাদেরকে টিয়ার শেল মেরেছে, তারা নাকি বিরোধী দলের, তারা নাকি জামায়াত শিবির, তারা নাকি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আন্দোলনে কিন্তু আমিও ছিলাম। আমরা নাকি দেশে ভারসাম্য নষ্ট করতে যাচ্ছি, আমরা নাকি দুষ্কৃতিকারী। আচ্ছা, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শহীদ আবু সাইদ কি দুষ্কৃতিকারী ছিল, নাকি কোনো সন্ত্রাসী ছিল, নাকি বিরোধী কোনো দলের সাথে যুক্ত ছিল? কোনটা? সাইদ কি ভেবেছিল যে সে বুক পেতে দেবে আর সামনে থাকা পুলিশটা তার বুকে গুলি করে দেবে? না, সে কখনোই ভাবেনি। সে ভাবেনি এভাবে নির্মম ভাবে তাকে হত্যা করা হবে। এরপর একে একে ছাত্রলীগ এবং পুলিশের গুলিতে নিহত হতে থাকে দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টরা। নিহত হতে থাকে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। মাইন্ড দ্যাট 18 জুলাই সকাল পর্যন্ত এদের কারণে শহীদ হয় আমার 30 জনেরও অধিক ভাই। এরপর সকলের চোখের সামনে আসা অস্কার জেতার মতো একটি অভিনয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরে আবারও প্রেস ব্রিফিং আসেন। সেখানে কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন, প্রিয়জন হারানোর যে বেদনা সেটা আমিও বুঝি, কারণ আমিও প্রিয়জন হারিয়েছি। তাহলে তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা হচ্ছে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। আমি আপনাকে বলবো, আর কত নাটক করবেন? পুলিশ এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের হত্যা করার অর্ডারটা কার থেকে পেয়েছে? অবশ্যই আপনি দিয়েছেন, কারণ সকলকে নিয়ন্ত্রণ করেন আপনি। তাহলে সমাজের সামনে সেই নাটকের মানেটা কি? এই অভিনয়ের দরকার কি ছিল? সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় এই আন্দোলন এখন শিক্ষার্থীরা করছে না, যারা করছে তারা বিরোধী দলের বিএনপি এবং জামায়াত শিবির, এবং তারা সন্ত্রাসী। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে চায়।
কিন্তু সরকারের স্টেটমেন্টগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। রাজপথে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে 95% ছিল সাধারণ শিক্ষার্থী। হ্যাঁ, তাদের সাথে বিরোধী দলে কিছু মানুষ মিশে যেতেই পারে, কিন্তু তাদের উদ্দেশ্য নৈরাজ্য করা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল শুধু দাবি আদায় করা। কিন্তু স্বৈরাচারী সরকার বিষয়টাকে অন্য একটা রূপ দিয়ে দিয়েছে। আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। আমি অনেক আগে থেকে আওয়ামী লীগের সাপোর্টার। শুধু আমি না, আমার ফ্যামিলির প্রত্যেকে আওয়ামী লীগের সাপোর্টার। কিন্তু যত বড় হতে থাকি, চোখের সামনে যেসব জিনিস দেখতে পাই এবং বর্তমানে যা যা দেখছি, শুধু আওয়ামী লীগ কেন, দেশের কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করতে পারছি না। কারণ কেউই ভালো না। বলুন কে ভালো? সবারই উদ্দেশ্য দেশ বিক্রি করা, সবারই উদ্দেশ্য নিজের পকেট গরম করা। কেউ দেশের ভালো চায় না। তাহলে আমি কাকে সাপোর্ট করব? কে জানে এই ভিডিওর পর সত্য কথা বলার জন্য এই সরকার আমাকে সন্ত্রাস, দুষ্কৃতিকারী, জামায়াত বা বিএনপি ট্যাগ দিয়ে দেয়। 18 জুলাই দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ শিক্ষার্থীর অবস্থান নেয়। পাশাপাশি অবস্থানে পুলিশ, বিজেপি সহ তাদের সহকারী সংগঠন ছাত্রলীগ এবং নির্বিচারে অনেককে গুলি করে মারা হয়, অনেককে কুপিয়ে মারা হয় এবং অনেককে গ্রেফতার করা হয়। এত কিছু করে যখন সরকার আন্দোলনকে নিজের কন্ট্রোলে আনতে পারছিল, ছাত্র শক্তির কাছে যখন নেতিয়ে পড়েছিল স্বৈরাচার, বহির্বিশ্ব কিন্তু তখন প্রভাব দেখা যাচ্ছিল। বিশ্বে আন্তর্জাতিক বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম যেমন আল জাজিরা, বিবিসি, সিএনএনও কিন্তু এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে। অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন বিটিভি, সেখানে এই সময়ে প্রকাশ করা হয় বাতাবি লেবু আর মুগ ডালের বাম্পার ফলন নিয়ে। তবে এই আন্দোলনে দেশের সাধারণ জনগণ যে যেভাবে পেরেছে সেভাবে শিক্ষার্থীদের সাহায্য করেছে। কেউ পানি দিয়ে, কেউ বিস্কিট দিয়ে, কেউ টুথপেস্ট দিয়ে, কেউ খাবার দিয়ে, যে যেভাবে পেরেছে, যার যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী শিক্ষার্থীদের সাহায্য করেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে হকার, ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী, শিক্ষার্থীদের মা বাবা থেকে শুরু করে শিক্ষকরাও আমাদের সাথে আন্দোলনে যোগদান করেছেন। এর ফলে আন্দোলনটি গণ আন্দোলনের রূপ নিতে শুরু করে। তাই সরকার এই অবস্থা অনুকূলে আনতে 18 জুলাই সন্ধ্যার পর থেকে ইন্টারনেট সার্ভিস অফ করে দেয় এবং সারা দেশে কারফিউ জারি করা হয়। ইন্টারনেট বন্ধ মানে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের সাথেই কিন্তু বিচ্ছিন্ন। কোথায় কি হচ্ছে কেউ কিছুই জানে না। এর মধ্যে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে যেগুলো কিন্তু আমাদের দেশে গণমাধ্যম প্রকাশ করেনি। পথে ঘাটে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাদেরকে শুট এট সাইটের অর্ডার দেওয়া হয়, গুলি করে হত্যা করা হয় বিভিন্ন বয়সে আন্দোলনকারী শিক্ষার্থীদের। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ভারত থেকেও বেশ কিছু সশস্ত্র মানুষ আনা হয়েছে আন্দোলনকারীদের দমানোর জন্য, যা কতটুকু সত্য তা আমার জানা নেই। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করা হয়, রাস্তায় নামানো হয় ট্যাঙ্ক। শুধুমাত্র জাতিসংঘের বিভিন্ন মিশনে ব্যবহারযোগ্য ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ব্যবহার করা হয় আন্দোলনকারীদের দমানোর জন্য। র্যাব গাড়ি দিয়ে পিছিয়ে ফেলে আন্দোলনরত শিক্ষার্থীদের। দেশের বিভিন্ন কবরস্থানে দেখা যায় অসংখ্য বেওয়ারিশ, কিন্তু দেশের টিভি চ্যানেলগুলোতে এগুলোর কিছুই দেখে না। কারণ হচ্ছে তারা সরকারের পাচার লোক। সরকার যা চায় তারা টিভিতে তাই দেখায়। সারা দেশে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট চলমান, যখন দেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তখন আন্দোলনরত বিভিন্ন শিক্ষার্থীদের, সাধারণ মানুষদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আইডেন্টিফাই করা হয় এবং তাদের কাউকে তুলে নিয়ে যাওয়া হয়, কাউকে গুম করে ফেলা হয়, কাউকে হত্যা করা হয়, কাউকে করা হয় অমানবিক নির্যাতন। তবে ইন্টারনেট বন্ধের কারণে এসবের কোনো কিছু জানতে পারে না দেশের আমজনতা এবং এসব তথ্য দেশের বাইরেও যায় না। সরকার দেশের বাইরে অর্থাৎ বহির্বিশ্বে এমন একটা ইমেজ ক্রিয়েট করে যেখানে দেখানো হয় এই আন্দোলনকারীরা হচ্ছে রাষ্ট্রবিরোধী অর্থাৎ অ্যান্টি ন্যাশনাল। এর কারণে দুবাই সহ আরো বিভিন্ন দেশে আন্দোলনকারীদের অ্যান্টি ন্যাশনাল ভেবে গ্রেফতার করা এবং অনেকেরই 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হয়। তবে এই বিষয়ে প্রথম সারির কিছু আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সত্যটা তুলে ধরে। দেশে সর্বমোট 5 দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে এবং সরকার শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেয় এবং তাদেরকে বলে আন্দোলন থামিয়ে দিতে আর আন্দোলন না করতে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে চাপে ফেলে তাদের প্রতি অত্যাচার নির্যাতন করে তাদেরকেও মানিয়ে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয় ইন্টারনেট বন্ধ হওয়ার কারণ হচ্ছে বড় বড় সার্ভারগুলোতে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুনে হামলা করার কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে। অপরদিকে আইসিটি মন্ত্রী আরেক জায়গায় স্টেটমেন্ট দিচ্ছেন দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক করার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বেশি করলে আবারও সবকিছু বন্ধ করে দেব। কখনো বা তিনি বলে ওঠেন এদেশ আমার দেশ, আমার বাবার দেশ। কখনো তিনি আন্দোলন দমানোর জন্য প্রশাসনকে শুট এট সাইটের অর্ডার, আবার কখনো ক্যামেরার সামনে সে কান্নাকাটি করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি একটা কথা বলতে চাই। 30 লাখ শহীদের রক্তে স্বাধীন হওয়া এই বাংলাদেশ আপনার বাবার বা আপনার নিজের সম্পত্তি না। এই দেশ 18 কোটি সাধারণ জনগণের। আমরা আপনার টাকায় চলি না, বরং আপনারা আমাদের টাকায় চলে। আপনারা চলেন এদেশের মানুষের ট্যাক্সের টাকায়। এই যে পুলিশ, সেনাবাহিনীরা যে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করছেন, এই গুলি, এই বন্দুক কিন্তু আমার বাবার ট্যাক্সের টাকায় কিনা। আপনাদের কি বিন্দু মাত্র লজ্জা করে না? যাদের খান, যাদের পড়েন, তাদের টাকায় বন্দুক কিনে তাদের সন্তানদের কি খুন করছে? কি আর বলবো পুলিশ আর সেনাবাহিনী। এদেশের পুলিশ, সেনাবাহিনী সহ প্রশাসন এবং মানুষের চোখে মুখে এখন শুধু আপনাদের জন্য ঘৃণা। আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা মায়ের বুক খালি করে দিয়ে একটা নিরীহ শিক্ষার্থীকে খুন আপনার রাতে ঘুম হয়তো? আপনারা যারা এই কাজগুলো করছেন তারা সকলেই জানেন যে কাজগুলো ঠিক হচ্ছে না, কাজগুলো ভালো না।
তবুও কেন করছেন? আপনারা কি কোনোদিন মরবেন না? মনে রাখবেন, মানুষ কিন্তু মরণশীল। এই দুনিয়ায় যা যা করছেন প্রত্যেকটা কাজের হিসাব হয় এই দুনিয়ায়, না হলে মৃত্যুর পর কিন্তু আপনাকে দিতেই হবে। কাজ করার আগে বুঝে শুনে করবেন। কাদেরকে আর কি কথা বলবো, এরা মানুষ হয়ে মানুষ, এরা কি আদৌ সভ্য মানুষ কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। তো এরপর ধীরে ধীরে কারফিউ শিথিল করা হয়, আস্তে আস্তে 2 ঘন্টা, এরপর 3 ঘন্টা, এরপর আরো শিথিল করা হয় কারফিউ। দেশে যান চলাচল চালু করে দেওয়া হয়, ইন্টারনেট চালু করে দেওয়া হয় এবং আস্তে আস্তে সকল সত্য সামনে আসতে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এরই মধ্যে এক শ্রেণীর মানুষ মুভ অন করে ফেলে। ব্রেকআপের পর মুভ অনের কথা বলছি না, 5 দিন পরে ইন্টারনেট পেয়ে এক শ্রেণীর মানুষ খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এই যে এই কিছুদিন যাবৎ দেশের যে পরিস্থিতি চলছে, এত শিক্ষার্থী যে নিহত হলো, এত শিক্ষার্থী আহত হলো, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে অনেক বছরের স্ন্যাপ স্ট্রিক ভেঙে যাওয়া। তাদের মাথা ব্যথা হচ্ছে কোন বন্ধু কার খবর নিল, কোন বন্ধু সত্যিকারের, কেউ বা শেয়ার করে ফানি মিমস, কেউ বা রোমান্টিক হয়ে ওঠে। অথচ এদের জন্য আবু সাইদ, রাফি, মুগ্ধ, রিয়া সহ যারা জীবন দিয়েছে তারা হয়তো এখন আফসোস করে বলতেই, এই কাদের জন্য প্রাণ দিলাম। কি নির্লজ্জ এই জাতি! একটা জাতি কতটা মেরুদণ্ডহীন হলে এরকম জেনারেশন হতে পারে। কিন্তু এরপরে প্রশাসন শুরু করে তাদের আরেকটি অপারেশন। যেসব শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের শিবির এবং সন্ত্রাসী ট্যাগ দিয়ে তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে গ্রেফতার করা হয়। বাসা বাড়িতে গিয়ে তুলে আনা হচ্ছে শিক্ষার্থী, রাস্তাঘাটে মোবাইল চেক দেওয়া হচ্ছে। আপনার মোবাইল যদি আন্দোলন রিলেটেড কোনো ছবি থাকে, অন্য কোনো ভিডিও থাকে, তাহলে আপনাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যাবে এবং আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে। 27শে জুলাই একটি নিউজে আমি দেখতে পাই 17 বছর একটা ছেলে শামসুল হক খান স্কুলের এক্স স্টুডেন্ট, এসএসসিতে সদ্য জিপিএ 5 পেয়ে ঢাকা কলেজে ভর্তি হয়েছে প্রথম বর্ষে। সেই ছেলেটিকে 2টি মামলা দিয়ে আদালতের রায়ে রিমান্ডে দেওয়া হয়েছে, তাও 7 দিনের রিমান্ড। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছরের নিচে সকলেই কিন্তু শিশু, তাদেরকে কোনোরূপ আঘাত করা যাবে না এবং রিমান্ড তো অনেক দূরের কথা। শুধুমাত্র আন্দোলন করার জন্য, শুধুমাত্র নিজের দাবি তুলে ধরার জন্য এই ছেলেকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। শিশু একটি ছেলে। এই দেশকে আদৌ সাথী 6 বছরের রিয়া কি দোষ করেছিল? ছাদে খেলা করছিল, হঠাৎ তার বাবা ছাদে গিয়ে দেখে রক্তে রঞ্জিত অবস্থা মাটিতে লুটিয়ে আছে রিয়া। এই মেয়েটির কি দোষ ছিল? সেও কি সন্ত্রাসী ছিল নাকি শিবির ছিল? হেলিকপ্টার থেকে তাকে গুলি করা হয়। অথচ সরকার, অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হেলিকপ্টার দিয়ে তিনি পানি দিয়েছেন, হেলিকপ্টার দিয়ে তিনি পানি দিয়েছেন আগুন নেভানোর জন্য। আমাকে একটা জিনিস বুঝান, ঠিক কোন উপায়ে হেলিকপ্টার থেকে পানি ফেললে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সেটি বুলেটের রূপ নেয়? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী। মুগ্ধ ভাই, মৃত্যুর কিছুক্ষণ আগেও সবাইকে বলছিলেন কারো পানি লাগবে কিনা। বিবিসিতে দেওয়া তার বন্ধু বিবৃতিতে যখন আমি ঘটনাটা শুনি, মানে তার মৃত্যুর ঘটনাটা, আমি শিহরিত হয়ে যাই। নিজেকে কন্ট্রোল করা যায় না। সে তো আমার ভাই, নিজেকে কিভাবে সামলাবো, সেই মাকে কি বলে সান্ত্বনা। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, কোনো এক সময় ছেলেটা আমার প্রতিবেশী ছিল, নাম পান্থ। ছেলেটির ছবিটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই ছেলেটির সাথে কিছুদিন আগেও কথা হয়েছে, কোনো এক সময় ক্রিকেট খেলেছি আমরা একসাথে। আর সেই ছেলেটি এখন দুনিয়াতে নেই। তার পরিবারকে কি বলে সান্ত্বনা দিবেন? পারবেন পান্থকে ফিরিয়ে দিতে? পারবেন মুগ্ধকে ফিরিয়ে দিতে? পারবেন সাইদকে ফিরিয়ে দিতে? এখন নাটক করছেন হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করতে। কি দরকার এগুলোর? আপনি তো তাদের মেরেছেন, আপনি তো তাদেরকে হত্যা করার অর্ডার দিয়েছেন। মেট্রো রেল পরিদর্শনে গিয়ে কান্না করছেন, হ্যাঁ? আর দেশের প্রায় 1000 মেধাবী শিক্ষার্থী যে মারা গেল, তাদের কি হবে? মেট্রো রেল তো মেরামত যোগ্য, কিন্তু চাইলেই কি ছেলেগুলোকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। এরকম আরো অনেক মানুষের শহীদের ঘটনা আছে, আরো অনেক ভিডিও ক্লিপ, সবগুলো হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না। এখন পর্যন্ত 6000-এরও বেশি শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে আটক করেছে পুলিশ মিথ্যা মামলা দিয়ে। মামলা হয়েছে 550-এরও বেশি। এই কেমন দেশ যে দেশে নিজের অধিকার নিয়ে কথা বলে, অধিকার নিয়ে আন্দোলন করলে গ্রেফতার হতে হয়, সন্ত্রাসী হতে হয়। সেই কোটা আন্দোলনের নিহতের সংখ্যা প্রায় 1000। এর অনেক বেশি হতে পারে, কমও হতে পারে। গুরুতরভাবে যারা আহত তাদের সংখ্যাটা নাই বলি, সেটা বলে শেষ করতে পারবো না। তাহলে কেমন স্বাধীন দেশ, যে দেশে মন খুলে কথা বলে বুকে এবং কপালে গুলি খেতে হয়, যে দেশে অধিকার চাইলে গুম করে ফেলা হয়, যে দেশে অধিকার চাইলে আপনাকে রাজাকার হতে হয়। সাধারণ শিক্ষার্থীরা যেটা চেয়েছিল কোটা সংস্কার, সরকার কিন্তু সেটা মেনে নিয়েছে। কিন্তু এই যে হাজারো মায়ের বুক খালি হলো, এটার জবাব কে দিবে? নিজেদের অধিকার চাইতে গিয়ে রাজপথ যে যাদের রক্তে রঞ্জিত হয়েছে, এর জবাব কে দিবে? এই সমাধানটাকে আরো আগে করা যেত না? আমার 1000 ভাই বোন কেন শহীদ হলো?
এতজন যখন শহীদ হয়েছে তাহলে আর কোটা সংস্কার দিয়ে কি হবে? এখন পুরো দেশকে সংস্কার করা প্রয়োজন, দেশকে স্বৈরাচার মুক্ত করা প্রয়োজন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, এই আন্দোলন যেন না থামে, আমার শহীদ ভাই বোনেদের রক্ত যেন বৃথা না যায়। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশকে আবারও স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই উক্তিটা কিন্তু আমার না, এটি কিন্তু আপনার বাবার দেওয়া বক্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হয়। মনে রাখবেন, ছাত্রদের হত্যা করে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কোনো সরকার আজ পর্যন্ত জিতেনি। আপনাদের কাছে আমার অনুরোধ, 2024 আন্দোলনে আমার যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেবেন না। আজকে যদি এই দেশের সিস্টেমকে পরিবর্তন না করেন, আজকে যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে ধরেন কিছুদিন আগে আবু সাইদ মারা গিয়েছে, কিছুদিন পরে আপনি মরবেন, তখন তীর ছুটে আসবে আপনার দিকে। এই বিষধর সাপের বিষ থেকে কেউ বাঁচতে পারবে না। তাই সময় থাকতে সকলকে বলছি, সোচ্চার হন, প্রতিবাদ করুন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ভালোকে ভালো এবং অন্যায়কে অন্যায় বলার সৎসাহস রাখুন। একটা জিনিস চিন্তা করে দেখুন, 1947 সালে দেশ বিভাগের পর থেকে 1952 বলেন, 66 বলেন, 69 বলেন কিংবা 71 বলেন, দেশের ছাত্র সহ আমজনতা যদি প্রাণের ভয়ে, অত্যাচারের ভয়ে চুপ করে থাকতো, মুখ বুজে থাকতো, তাহলে আপনি আমি কখনোই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। সকলকে বলবো, এর প্রতিবাদ করুন। আপনার নিজের ভাই বোন মারা গেলে কি আপনি এর প্রতিবাদ করতেন না? তখনও কি চুপ করে থাকতেন? তখনও কি আপনি বসে থাকতেন? আবু সাইদরা কি আপনার ভাই বোন না? তাহলে কেন চুপ করে আছেন? আর কতদিন চুপ করে থাকবেন? এবার তো কিছু বলুন, এবার তো কিছু করুন। শেষে আমি একটা কথা বলে দিতে চাই, আমি কেবলমাত্র একজন শিক্ষার্থী, একজন এইচএসসি পরীক্ষার্থী। কোনো ধরনের রাজনৈতিক দল বা সংগঠনের সাথে আমি যুক্ত নেই। আমি শুধু একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে আমার মনের কথাগুলো প্রকাশ করেছি, সত্যটা তুলে ধরেছি। তবুও যদি আমাকে শিবির, সন্ত্রাস বা দুষ্কৃতিকারী ট্যাগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, গুম অথবা খুন করা হয়, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। আমি দেশের জন্য শহীদ হয়ে যেতে প্রস্তুত, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। তবে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এর জন্য শুধুমাত্র দায়ী থাকবে বাংলাদেশের সরকার, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসন এবং বাংলাদেশ ছাত্রলীগ। আজ আর নয়, ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনোদিন বেঁচে থাকলে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ। 54 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে ঘেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরা রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল চাপ করতে গলা পেঁচে বাইর কর সাপের মাথা ক, জোর যার মুল্লুক তার আগে কম মুল্লুক কার, লাঠির জোরে কলম ভাঙে শান্তির নামে তুল্লুক খার, গাইল মারলি পশু মারলি মারতে আইলি আজ আবার, রাজা যখন প্রজার জানলয় জিগা তাইলে রাজাকার, আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে, লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে, তলোয়ার একাডে জাগর হওয়ার কথা ঢাল রে, বাপের জিব্বায় সইতারে না উচিত কথার ছাল রে, তোর দালালের মাইরে মাইরা দেশের বাইরে, দলের বাইরের শেল্টার লইয়া মারস নিজের ভাইরে, তখন দেশ বেচা ক্যাশ কর